তো আমাদের স্টিল স্ট্রাকচার এই সিলেবাসের আর আমাদের ছোট্ট একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হলো স্টিল কানেকশন। আমরা এই কোর্সের মধ্যে বিভিন্ন টাইমে স্টিলের বিভিন্ন কম্পোনেন্ট বা বিভিন্ন স্ট্রাকচারাল মেম্বার ডিজাইন শিখছি, অ্যানালাইসিস শিখছি। ফাইনালি এখন যদি আমাদের এই সমস্ত মেম্বারগুলোকে কানেক্ট করতে হয়, তাহলে আমরা কিভাবে কানেক্ট করব, সেই কানেকশনের চ্যাপ্টারটাই আমাদের বাকি আছে। চ্যাপ্টারটা তুলনামূলক ছোট একটা চ্যাপ্টার। এখানে মেনলি দুইটা জিনিস আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে কানেকশনের সব থেকে পপুলার দুইটা মেথড যেগুলো একটা ইউজ করা হয়, একটা হচ্ছে বোর্ড আর একটা হচ্ছে ওয়েল্ডিং। যেহেতু রিভেটটা একটা ব্যাকডেটেড পদ্ধতি, তো সেটা নিয়ে আসলে এখন খুব বেশি কানেকশনে রিভেট ইউজ করা হয় না, তার কিছু ডিসঅ্যাডভান্টেজের কারণে, সেগুলো আমরা দেখব। সো মেইনলি এই চ্যাপ্টারে মেইনলি বোর্ড এবং ওয়েল্ডিং এই দুইটা কানেকশন কিভাবে অ্যানালাইসিস করতে হয় বা কোন কিভাবে ডিজাইন করতে হয়, সেটা মেইনলি আমরা এই চ্যাপ্টার থেকে দেখব। সো আমাদের প্রথম পার্ট যেটা আছে, প্রথম পার্টে আছে বোল্ট। মেইনলি এই বোল্ট স্টিল স্ট্রাকচার কানেকশনের ক্ষেত্রে বোল্টের ব্যবহার মানে খুব বেশি আগের দিন শুরু হয় নাই। মেইনলি এর আগে স্টিল স্ট্রাকচারের সমস্ত ডিজাইন বা সরি সমস্ত কানেকশনের ক্ষেত্রে রিভেট ইউজ করা হতো। সো পরবর্তীতে আসলে রিভেটের কিছু ডিসঅ্যাডভান্টেজের কারণে সেটা মডিফাইড করে আসলে বোল্ট ইউজ করা হয়। তো আমাদের প্রথমে আসলে মানে বোল্ট কি জিনিস সেটা বলা আছে, বোল্টের ফাংশন কি সেটা বলা আছে, এবং বোল্ট এবং রিভেন্টের মধ্যে কিছু স্ট্রাকচারাল যে ডিফারেন্স গুলা সেইগুলো আলোচনা করা হয়েছে। প্রথমেই যেখানে বলা আছে বোল্ট কি জিনিস, বোল্টটা হলো যে স্টিল স্ট্রাকচার যে ফ্যাব্রিকেট করা হলো, অর্থাৎ আমাদের বিম কলাম যেগুলো আমরা ডিজাইন করার পর আমরা যে সেকশন গুলো বলে দিতেছি, সেই সেকশন গুলো আমাদের ডাইরেক্ট ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার করে দিতেছে। এখন আমরা সেইগুলোকে যখন কানেক্ট করতে চাচ্ছি, তখন আমাদের কানেক্টিং একটা মেম্বার প্রয়োজন। তো সেই কানেক্টিং মেম্বার হিসেবে বোল্টিং হলো বাই ফার দ্য মোস্ট কমন এবং মোস্ট পপুলার মেথড। কেন মোস্ট পপুলার মেথড সেটাই মেনলি নিচে আলোচনা করা হয়েছে, যে এটা হচ্ছে মোস্ট ইকোনমিক্যাল কানেকশন, এবং এই বোল্টের কানেকশন দিতে আমার আসলে খুব বেশি স্কিল্ড লেবার প্রয়োজন নাই। এটা আমি খুব সহজেই, এখন তো মেকানিক্যাল ভাবেও বোল্টের কানেকশন দেওয়া যায়, বোল্টটার ভিতরে আমাদের সেফ ডায়ামিটারের হোল থাকে, সেইটার মধ্যে বোল্টটা দিয়ে মেকানিক্যাল জ্যাক দিয়ে আমরা দুই পাশ টাইট করে দিতে পারি। মেইনলি এই রিভেট থেকে আমরা কেন বোল্টে আসলাম সেটা মেইনলি এখানে আলোচনা করা হয়েছে, যে 1950 সালের পর থেকে মেইনলি আসলে বোল্টের ব্যবহারটা বেশি হয়েছে। তার আগে রিভেটের কানেকশনই বেশি ব্যবহার করা হতো। তো বোল্টের কানেকশন কেন বেশি ব্যবহার করা হচ্ছে সেটা এখানে লেখা আছে, যে বোল্টের যেগুলো সরি রিভেটের যেগুলো ডিসঅ্যাডভান্টেজ, যে রিভেট আসলে যখন আমরা প্লেসমেন্ট করতে চাবো, সেখানে অনেক স্কিল লেবার প্রয়োজন। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি অনেক স্টিলের পাতের মধ্যে আমরা রিভেটটা ইনসার্ট করব, সেটা যদি অনেক বেশি থিকনেসের হয়, তাহলে আমাদের স্টিলের পাত অথবা রিভেট এটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে আগে হিট দিতে হয়, প্রি হিটিং করতে হয়। প্রি হিটিং করে সেটাকে স্টিলের পাতটাকে একটু নরম করে তারপরে তার মধ্যে রিভেটটাকে ইনসার্ট করতে হয়। তো সেক্ষেত্রে যে টেম্পারেচারটা মোটামুটি 1000 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি যেতে পারে, যেটা আসলে একটু ডেঞ্জারাস এটা হ্যান্ডেল করা, বা টেম্পারেচারটা অনেক ক্ষেত্রে এটা ডেঞ্জারাস টেম্পারেচারে পৌঁছে যায়। পাশাপাশি রিভেটের যে কোনো রিভেটের কানেকশন যদি আমরা মেনটেনেন্স করতে চাই, ইন্সপেকশন করতে চাই, তাহলে সেটা বোল্টের থেকে বেশি কমপ্লেক্স এবং ডিফিকাল্ট। আর আরেকটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো স্ট্রাকচারাল মেম্বারটাকে খুলে ফেলতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা রিভেটের কানেকশন কোনো মেম্বারকে ডাইরেক্ট রিভেট কানেকশনকে খুলতে পারি না। সেক্ষেত্রে যে কানেকশনটা আছে সেই কানেকশনটা ড্যামেজ হয়ে যায় বা কানেকশনটা ভেঙে যায়। যদি সেখানে আমরা বোল্টেড কানেকশন ইউজ করি, তাহলে খুব সহজেই আমরা সেই বোল্টটাকে জাস্ট আনপ্লাগ করে আমরা যে স্ট্রাকচারাল মেম্বারটাকে আলাদা করতে চাই, সেটাকে খুব সহজেই আলাদা করতে পারি। এইগুলাই মেনলি রিভেটের ডিসঅ্যাডভান্টেজ, এবং বোল্ট কেন ইউজ করা হয় সেটার একটা সেটার কিছু ইম্পর্টেন্ট কারণ। এছাড়াও এখানে যে ফিগার, সেই ফিগারে দেখানো আছে যে রিভেট কোন জিনিস, রিভেট কি জিনিস আর বোল্ট কি জিনিস। রিভেট কি জিনিস, রিভেট হচ্ছে এই যে এরকম জাস্ট স্টিলের একটা প্লাগ। এটা কি করা হয়, এটা প্রথমে এক এক মাথা এরকম জাস্ট মোটা করা থাকে, আর আর একটা মাথা এরকম অ্যাজ ইউজুয়াল তার ডায়ামিটার যেরকম সেরকমই থাকে। এরপরে এরপরে যখন কানেকশন দেওয়া হয়, তখন এই যে এই স্টিলের প্লেটের মধ্যে ধরেন আমি যদি প্রথমে এই মাথাটা মোটা আছে, তাহলে কি করব, এই স্টিলের এখানে আমি একটা প্রথমে গর্ত করে নিব। এরপরে আমরা হাতুড়ি দিয়ে বা কোনো মেকানিক্যাল পদ্ধতিতে ফোর্স প্রয়োগ করে এই রিভেটটা সেটা হচ্ছে প্লেটের মধ্যে ঢুকাই দিতে হবে। এরপরে কি করতে হয়, এরপরে এই মাথাটাও অনেক বেশি প্রেসার প্রয়োগ করে নিচের মাথার মতো এরকম মোটা করে দেওয়া হয়। সো এটা হলো একটা ডাইরেক্ট মানে ফিনিশড একটা রিভেট কানেকশন। আর যদি বোল্টেড কানেকশন দেওয়া হয়, তাহলে এটা আমরা মোটামুটি সবাই চিনি, এটা সব থেকে বেশি ইউজড কানেকশন। সেক্ষেত্রে এই যে এইগুলো যে গোল যেগুলো, সেগুলোকে বলা হয় নাট, এবং লম্বা যেগুলো এগুলোকে বলা হয় বোল্ট।
এই বোল্টের গায়ে এই যে এরকম কাটা কাটা থাকতেছে, এগুলোকে বলা হয় থ্রেড। এগুলো হলো থ্রেড। এই থ্রেড মেইনলি আমাদের যে এই নাট গুলা লাগানো হবে, নাট গুলাকে খুব ভালোভাবে আটকায় রাখতে পারে, বা যেখানে সেখানে যদি ল্যাটারাল বা শিয়ার ফোর্স আসে সেগুলোকে রেজিস্ট করার জন্য থ্রেড গুলো দেওয়া হয়। তার সাথে অনেক ক্ষেত্রে এখানে ওয়াশার ইউজ করা হয়। এটা আসলে মানে ইউজ করতেই হবে এরকম না, ওয়াশার ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। যদি আমাদের যে কানেকশনটা আমরা ইউজ করতেছি বা যে কানেকশনের মধ্যে আমরা বোল্টটা ইউজ করতেছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যদি এরকম মানে শেকিং বা ল্যাটারাল কোনো লোড আসে, যে এই প্লেটটাকে এদিকে টানা হইতেছে, প্লেটটাকে এদিকে টানা হইতেছে, তাহলে অনেক ক্ষেত্রে আমাদের এই যে কানেকশনের যে জায়গা, এই জায়গাটা অনেক সময় জাস্ট এই পাশে পাশে হওয়ার কারণে এই জায়গাটা তার মানে স্বাভাবিক বা সাধারণ যে ডায়ামিটার দিয়ে আমরা প্রথমে কানেকশন দিছিলাম তার থেকে ডায়ামিটারটা বড় হয়ে যায়, অর্থাৎ গর্তটা একটু বড় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই ওয়াশার দিলে কি হয়, সেক্ষেত্রে আমরা যদি এই ডায়ামিটারটা একটু বড় হয়ে যায়, তারপরে আমরা ওয়াশারের মাধ্যমে সেই ডায়ামিটারটা ওয়াশারের মধ্যে কন্ট্রোলে রাখতে পারি। এই বোল্টটা স্লিপ হওয়ার বা স্পিড করে পুল আউট হয়ে বের হয়ে আসার সম্ভাবনা থাকে না। এরপর এখানে রিভেটার স্ট্রাকচারাল বোল্টের কিছু ডিফারেন্স লেখা আছে। ডিফারেন্স বলতে কোনটা কি জিনিস, তার ফাংশন, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই জিনিসগুলো লেখা আছে, যেগুলো আমি অলরেডি আলোচনা করছি সেটাই এখানে লেখা আছে। যেমন আমরা যদি রিভেটেড কানেকশন দিতে চাই তাহলে সেখানে অনেক এক্সপিরিয়েন্সড পারসন লাগবে বা স্কিল লেবার আছে, লেবার লাগবে। আমরা যদি বোল্টেড কানেকশন দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্কিল লেবারের দরকার নাই, শুধুমাত্র আমাদের নাট এবং বোল্ট এটা কানেকশন ভালো মতো দিতে পারলেই হবে। এখন আসলে মেকানিক্যাল ওয়েতেও কানেকশন গুলো দেওয়া যায়। এরপরে বলতেছে আমাদের রিভেটের ইন্সপেকশন, কাটিং বা রিপ্লেসমেন্ট অফ ব্যাড রিভেটস ইজ এক্সপেন্সিভ। মানে রিভেটেড কানেকশনের মধ্যে যদি একটা কানেকশন অনেক উইক হয়ে পড়ে বা একটা রিভেট যদি উইক হয়ে পড়ে তাহলে সেটাকে রিপ্লেস করাও তুলনামূলক কঠিন। কিন্তু সেই তুলনায় যদি একটা বোল্টের স্ট্রেংথ দুর্বল হয়ে পড়ে বা বোল্ট একটা ফেল করে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই বোল্টটাকে আমরা জাস্ট সহজেই আনপ্লাগ করে সেটাকে আবার আমরা রিপ্লেস করতে পারি। এই সমস্ত অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ফাংশন এখানে লেখা আছে, এগুলা নিজেরা পড়ে নিবেন। এখান থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে পসিবল ফেইলিয়ার মোডস অফ এ বোল্টেড কানেকশন। মানে একটা একটা বোল্টেড কানেকশনে আসলে কি কি ধরনের ফেইলিয়ার হইতে পারে বা কি কি ধরনের কি কি ভাবে একটা বোল্টেড কানেকশন ফেল করতে পারে সেটা এখানে দেখানো আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, নিজের জানার জন্য। সো মেইনলি যে কোনো একটা স্টিল কানেকশন, যে কোনো সেটা বোল্টেড হোক রিভেটেড হোক, বোল্টেড আর রিভেটেড মেইনলি এই দুইটা কানেকশন তিনটা পদ্ধতিতে ফেল করতে পারে। একটাকে বলা হয় শিয়ারিং ফেলিয়ার, একটাকে বলা হয় বিয়ারিং ফেলিয়ার, আর একটাকে বলা হয় টেনসাইল ফেলিয়ার অথবা টিয়ারিং ফেলিয়ার। এই তিনটা ভাবে যে কোনো একটা কানেকশন ফেল করতে পারে, ওয়েল্ডিং বাদ, ওয়েল্ডিং আলাদা জিনিস। রিভেট অথবা বোল্টেড কানেকশন এই তিন ভাবে ফেল করতে পারে। সো প্রথমে যেটা দেখানো আছে সেটা হচ্ছে শিয়ারিং ফেলিয়ার। এখন এই শিয়ারিং ফেলিয়ার আমরা যে কোনো একটা কানেকশনের কথা যদি চিন্তা করি তাহলে সেখানে দুইটা কম্পোনেন্ট আছে। এই কানেকশনে কি কি কম্পোনেন্ট আছে, এখানে একটা নাট আছে এবং এখানে দুইটা স্টিলের প্লেট আছে। দুইটা স্টিলের প্লেটকে এই নাটটা একসাথে আটকায় রাখতেছে, সরি নাট এবং বোল্টটা একসাথে আটকায় রাখতেছে। তাহলে এইখানে শেয়ার যে ফেলিয়ার, শেয়ার ফেলিয়ারটা দুইটা কম্পোনেন্ট বা দুইটা মেম্বারেরই হইতে পারে, অর্থাৎ নাট বোল্টেরও শেয়ার ফেলিয়ার হইতে পারে, এখানে যে প্লেট গুলাকে আটকায় রাখা হচ্ছে সেই প্লেটটারও শেয়ারিং ফেলিয়ার হইতে পারে। শেয়ারিং ফেলিয়ারটা কিভাবে হচ্ছে, শেয়ারিং ফেলিয়ার এই যে আমাদের যে দুইটা স্টিলের প্লেট, এই দুইটা স্টিলের প্লেটের উপরে যখন টেনসাইল লোড অ্যাপ্লাই করা হয়, এটা এই পাশে টানতেছে, এখানটা এই পাশে টানতেছে, তাহলে ওই লোডের পরিমাণটা যদি আমাদের এই যে নাট বোল্টের লোড ক্যাপাসিটি তার থেকেও বেশি হয়ে যায়, তাহলে কি হবে, এই নিচের অংশটা যেহেতু এদিকে টানতেছে এই অংশটা ভেঙে এদিকে চলে আসবে, উপরের অংশটা যেহেতু এই পাশে টানতেছে এটা ভেঙে এই পাশে চলে যাবে। So, এই ধরনের ফেইলিয়ারকে বলা হয় শেয়ার ফেইলিয়ার। এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের যে বোল্ট, সেই বোল্টটা মাঝখান থেকে ভেঙে দুই পাশে চলে গেছে, অর্থাৎ এটা হচ্ছে শেয়ার ফেইলিয়ার অফ বোল্ট। বোল্টটা ভেঙে গেছে, প্লেটের কোনো ক্ষতি হয়নি। বাম পাশে যে ফিগারটা দেখানো হচ্ছে এটাও শেয়ার ফেলিয়ার, এটা হচ্ছে শেয়ার ফেলিয়ার অফ প্লেট। এটা কিভাবে হয়েছে, এটা এই যে নিচের প্লেটটা এদিকে বরাবর টানা হচ্ছে, উপরে প্লেটটা এই বরাবর টানা হচ্ছে। এখানে যে বোল্টেড কানেকশনটা আছে, এই কানেকশনের এখানে এই প্লেটটা দুর্বল হয়ে কি করছে, এখান থেকে তার এজ বরাবর ছিঁড়ে চলে আসছে, অর্থাৎ এদিকে বেশি ফোর্স প্রয়োগ করার কারণে এখান থেকে ছিঁড়ে প্লেটটা এই বরাবর চলে আসতেছে। এটাকে বলতেছে শেয়ার ফেলিয়ার অফ প্লেট। সেকেন্ড যে টাইপটা সেটা হচ্ছে বিয়ারিং ফেলিওর। বিয়ারিং ফেলিওরটা কি, বিয়ারিং ফেলিওরটা হলো এই যে আমাদের যে এখানে বোল্টটা দেখানো আছে, এই বোল্টের এইখানে এটুকু আসলে ভেঙে পড়ে যায় নাই, এটুকু আসলে পাকা হয়ে ওই পাশে চলে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা মনে করেন, চিন্তা করেন অনেকটা এরকম যে একটা বোল্ট, এই বোল্টের উপরে এই যে এই বরাবর লোড অ্যাপ্লাই করা হইতেছে, এই দিক থেকে এই দুইটা এই বরাবর লোড অ্যাপ্লাই করা হইতেছে, তাহলে কি হইতেছে, এই রিপিটেডলি লোড অ্যাপ্লাই করার ফলে
এইখানে যে জায়গাটুকু ছিল এটা উইক হয়ে গেছে, এটা মোটামুটি বলা যায় যে এটা বাঁকা হয়ে ওই পাশে এই ভিতরের দিকে চলে গেছে। এটা হচ্ছে বিয়ারিং ফেলিয়ার অফ বোল্ট। বিয়ারিং ফেলিয়ার অফ প্লেটের কথা যদি বলি, এই প্লেটটা কি জিনিস, এটা হচ্ছে এই ক্ষেত্রেও এই পাশে একটা ফোর্স দিয়ে টানা হচ্ছে, এই পাশে আর একটা ফোর্স দিয়ে টানা হচ্ছে। তাহলে কি হচ্ছে, এই মাঝখানে যে বোল্টটা আছে কোনো সময় যদি এই পাশের ফোর্সটা বেশি হয় তাহলে এই বোল্টটা এই দিকে চলে আসার একটা প্রবণতা দেখা দিচ্ছে। কোনো সময় যদি এই ফোর্সটা বেশি হয় তাহলে বোল্টটা এই পাশে চলে আসার একটা প্রবণতা দেখা দিচ্ছে। এখন তাহলে কি হবে, তাহলে এই যে আমাদের যে প্রথমে স্টিলের প্লেটের মাঝখানে যে আমরা একটা ছিদ্র করে নিয়ে তার মধ্যে যে বোল্টটা দিয়ে দিছিলাম, এখন যখন এই পাশে টানা হইতেছে ছিদ্রটা এই পাশে একটু বড় হয়ে যাইতেছে, যখন আবার এই পাশে টানা হইতেছে এই পাশে আর একটু বড় হয়ে যাইতেছে। আলটিমেটলি আমাদের যে বোল্টটা যে গর্তের মধ্যে আছে সেটা দুই পাশে একটু এক্সপ্যান্ড করতেছে। এই ফেইলিয়ারটাকে বলা হয় বিয়ারিং ফেলিয়ার অফ প্লেট। ফাইনালি থার্ড যে ফেলিয়ার সেটা হলো টেনসাইল ফেলিয়ার বা টিয়ারিং ফেলিয়ার। টেনসাইল ফেলিয়ার দুই রকম ভাবে হইতে পারে। একটা হচ্ছে এরকম বেন্ডিং ফেলিয়ার হয়ে যেতে পারে, অর্থাৎ আমাদের যে বোল্টটা আছে সেটা মাঝখান থেকে এরকম বাঁকা হয়ে যায়, বিমে যেরকম বেন্ডিং হয় যে এরকম বেন্ডিং হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তো এরকম যদি বেন্ডিং হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় বেন্ডিং ফেলিয়ার অফ বোল্ট। আর যদি মানে লোড অ্যাপ্লাই করার কারণে আমাদের পুরা যে মাঝখানে যে বোল্ট আছে সেটা যদি পুরোটা ভেঙে যায় তাহলে সেটাকে বলা হয় টেনসাইল ফেলিয়ার অফ বোল্ট। এখন এই ভাঙা এবং শিয়ারিং ফেলিয়ার যে ভাঙা এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কি, যখন শিয়ার ফেলিয়ার হইতেছে তখন এই যে এরকম প্যারালাল দুইটা ফোর্স দুই দিকে কাজ করার কারণে আমাদের যে বোল্টটা সে বোল্টটা মাঝখান থেকে ভেঙে দুই পাশে চলে গেছে। আর এখানে যে দুইটা ফোর্স কাজ করতেছে দেখেন, এটাও দুইটা হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স, পারপেন্ডিকুলার দুইটা ফোর্স। এখানেও দুটো অপোজিট দিকে কাজ করতেছে, মাঝখানে এটা উইক পয়েন্ট পেয়ে দুই পাশে ভেঙে এটা নিচের দিকে চলে যাবে, এটা উপরের দিকে চলে যাবে। এটা হচ্ছে টেনসাইল ফেলিয়ার অফ বোল্ট। আর টেনসাইল অফ ফেলিয়ার অফ প্লেট যেটা, সেটা হচ্ছে আমাদের প্লেটটা যদি আমাদের বোল্টের থেকে দুর্বল হয় বা এটার প্লেটের ক্যাপাসিটি যদি অনেক কম হয়, তাহলে যখন আমি উপরের প্লেটটা এদিক বরাবর টানতেছি নিচের প্লেটটা এই বরাবর টানতেছি, তার সব থেকে কম উইডথ বরাবর বা কম জায়গা বরাবর এই যে যেখানে বোল্টটা ছিল, এখানে তো অলরেডি আমি একটা গর্ত করছি বোল্টটাকে ইনসার্ট করার জন্য। এই গর্ত করলে এই জায়গাটা উইক হয়ে গেছে। উইক হয়ে গেলে কি, তখন সে জাস্ট এখান থেকে এইটুকু শিখতে পারলে কানেকশন থেকে সে মুক্ত হয়ে যাবে বা সে এই ফোর্স আর তার মানে বেয়ার করা লাগবে না। তাই সেক্ষেত্রে কি হইতেছে, এই প্লেটটা দুর্বল হওয়ার কারণে এখানে যে ভোল্টের যে ডায়ামিটারটা ছিল বা ভোল্টের কারণে যে হোলটা করা হয়েছিল সেখান থেকে দুই পাশে প্লেটটা ছিঁড়ে চলে যাইতেছে। এই ধরনের ফেলিয়ারকে বলা হয় টেনসাইল ফেলিয়ার অফ প্লেট। সো আলটিমেটলি যদি আমি সামারাইজ করি তাহলে একটা বোল্টেড কানেকশনের ফেলিয়ার হয় তিন রকম, একটা শিয়ারিং ফেলিয়ার, একটা বিয়ারিং ফেলিয়ার, আর একটা হচ্ছে টিয়ারিং ফেলিয়ার বা টেনসাইল ফেলিয়ার। শিয়ারিং ফেলিয়ারও দুই ধরনের হইতে পারে, বোল্টের হইতে পারে, প্লেটের হইতে পারে। বিয়ারিং ফেলিয়ারও বোল্টের হইতে পারে, প্লেটের হইতে পারে। টিয়ারিং ফেলিয়ার বা টেনসাইল ফেলিয়ারও বোল্টের হইতে পারে অথবা প্লেটের হইতে পারে। এই তিনটা টাইপের মেইনলি ফেলিয়ার হয়। তাহলে আমাদের যে কোনো একটা বোল্টে যদি স্ট্রেংথ জানতে হয় তাহলে কি করতে হবে, এই তিনটার এগেনস্টে তার স্ট্রেংথ কত সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এই শিয়ারিং এর এগেনস্টে আমাদের এই বোল্টটার স্ট্রেংথ কত, অর্থাৎ কত লোডের বেশি হলে আমাদের বোল্টটা ছিঁড়ে যাবে, সেটাকেই বলা হয় বোল্টের ক্যাপাসিটি বা বোল্টের স্ট্রেংথ। তাহলে এখন আমাদের একটা বোল্টেড কানেকশনে একটা বোল্ট কতটুকু লোড নিতে পারবে সেটা জানতে হলে আমাদের এই তিনটা টাইপের বা তিনটা এই লোড বের করতে হবে বা তিনটা ক্যাপাসিটি বের করতে হবে। দ্য শিয়ারিং স্ট্রেংথ, বিয়ারিং স্ট্রেংথ আর টিয়ারিং স্ট্রেংথ বা টেনসাইল স্ট্রেংথ। এই তিনটা ক্যাপাসিটি বের করতে হবে, তিনটা স্ট্রেংথ বের করতে হবে। বের করে আমরা ফাইনালি একটা ডিসিশন নেব যে আমাদের যে বোল্টটা আছে সেই বোল্টটার স্ট্রেংথ কতটুকু হবে। এই তিনটা ক্যাপাসিটি বের করা বা স্ট্রেংথ বের করা ইজি। এখানে ফর্মুলাও খুব ছোট ছোট এবং ম্যাথ গুলো অনেক ইজি ইজি। আমরা দেখি প্রথমে যেটা বলতেছে সেটা হলো টেনসাইল স্ট্রেংথ অফ ফাস্টেনার। ফাস্টেনার মানে হলো একটা কানেকশনে যে মাধ্যমটা ইউজ করা হয়েছে, এখানে আমরা কানেক্টিং মাধ্যম হিসেবে বোল্ট ইউজ করতেছি, তো এখানে ফাস্টেনার বলতে মেইনলি বোল্টকেই বোঝানো হবে। একটা বোল্টের টেনসাইল স্ট্রেংথের ফর্মুলা হলো এটা, যে আর এন ইকুয়াল টু এফ ইউ ইন্টু 0.75 এ বি। এফ ইউ মানে হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, এটা আমরা আগেও শিখে আসছি। যেমন আমরা এফ ওয়াই দ্বারা ইল্ড স্ট্রেংথ বলি এবং এফ ইউ দ্বারা বলে আলটিমেট স্ট্রেংথ। এটার উপরে আবার মাথার উপরে বি দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে বোল্টের আলটিমেট স্ট্রেংথ, নট প্লেট। আমাদের যে প্লেট এবং যে বোল্ট দুইটা দুইটা আলাদা আলাদা ম্যাটেরিয়াল ইউজ ইউজ করা হয় বা বানানো হয়। সাধারণত প্লেটের ক্ষেত্রে আমরা একটু কম স্ট্রেংথের ম্যাটেরিয়াল ইউজ করি এবং বোল্টের ক্ষেত্রে তার থেকে সুপিরিয়র
স্ট্রেংথের ম্যাটেরিয়াল ইউজ করি। প্লেটের ক্ষেত্রে বা যে কোনো স্ট্রাকচারাল স্টিলের ক্ষেত্রে আমি আপনাদের দুইটা স্টিলের টাইপ বলছি বা ক্যাটাগরি বলছি। একটা হচ্ছে A992, যেটার FY50 KSI, FU হচ্ছে 65 KSI। আর একটা আমি বলছি A36, যেটার FY টা হল 36 KSI এবং FU হলো 58 KSI। সো স্টিলের প্লেটের ক্ষেত্রে ওই দুটো টাইপের স্টিল ইউজ করা হয়, কিন্তু বোল্টের ক্ষেত্রে তার থেকেও বেশি সুপিরিয়র কিছু স্টিলের টাইপ আছে, সেগুলো ইউজ করা হয়, যেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ইল্ড স্ট্রেংথ প্রায় 90 কেএসআই হয়ে যায় এবং আলটিমেট স্ট্রেংথ প্রায় 120 কেএসআই হয়ে যায়। তো ওইগুলো আমরা পরবর্তীতে আমাদের প্রবলেমে আছে, সেখান থেকে দেখবো। 0.75 তো জাস্ট কনস্ট্যান্ট একটা ভ্যালু। এবং এবি যেটা, সেটা হচ্ছে এরিয়া অফ বোল্ট, অর্থাৎ আমরা যে বোল্টটা ইউজ করতেছি তার ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া আমরা যেহেতু বোল্ট সাধারণত গোলাকার আকৃতির হয়, তো সেই ক্ষেত্রে বা বৃত্তাকার আকৃতির হয় ক্রস সেকশনটা। তো সেক্ষেত্রে আমরা যদি বোল্টের ডায়ামিটার জানি, তাহলে সেখান থেকে পাই/4d² করলে সেখান থেকে আমরা এরিয়া অফ বোল্ট বের করতে পারবো। তো এই ফর্মুলাতে বসাই দিলে আমাদের যে বোল্ট আছে সেই বোল্টের টেনসাইল স্ট্রেংথ কতটুকু, টেনসাইল স্ট্রেংথ বের করতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে শেয়ার স্ট্রেংথ। শেয়ার স্ট্রেংথের ফর্মুলা হলো এটা, Rn ইকুয়াল টু phi ইন্টু এম ইন্টু এবি ইন্টু এফ এন বি। এই সব ফর্মুলা গুলো ইজি, এবং এখান থেকে যে ভ্যালু গুলো বের করতে বলতেছে সেগুলো খুবই ইজি। প্রথমে যেটা বলতেছে ফাই, তো শেয়ারের ক্ষেত্রে আমরা আগেই বলে নিছি, যখন বিম পড়াইছি বা এর আগে যা কিছু পড়াইছি সব ক্ষেত্রেই বলছে শেয়ারের ক্ষেত্রে ফাইয়ের ভ্যালুটা হবে 0.75 এবং মোমেন্টের ক্ষেত্রে বা রাপচারের ক্ষেত্রে ভ্যালুটা হয় 0.9। তো এই ক্ষেত্রে যেহেতু শেয়ারের কথা বলতেছে, শেয়ারের ক্ষেত্রে পায়ের ভ্যালুটা হচ্ছে 0.75। এম, এম মানে হলো নাম্বার অফ শেয়ার প্লেন। নাম্বার অফ শেয়ার প্লেন মানে হলো, আমি যদি এই ফিগার থেকে বোঝাই যে এই ফিগারে আসলে কয়টা প্লেন বরাবর শেয়ার হইতে পারে বা শেয়ার ফেলিয়ারের এখানে প্লেন কয়টা আছে, এটা মেইনলি আমরা আরো যদি ইজিলি আমরা মানে ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে এই ফিগারটাকে যদি আমি বলি এই প্লেটটাকে এই বরাবর টানা হইতেছে, এই প্লেটটাকে এই বরাবর টানা হইতেছে, তাহলে তাদের মধ্যে কানেক্টিং প্লেন কোনটা? কানেক্টিং প্লেন হলো এই যে একটা, এই একটা ছাড়া আর এখানে এই দুইটা প্লেটের কানেক্টিং কোনো প্লেন নাই। তাহলে এই ফিগারের ক্ষেত্রে নাম্বার অফ শেয়ার প্লেন হবে একটা, জাস্ট একটা প্লেন বরাবর সেখানে শেয়ার স্ট্রেস কাজ করতেছে। এই ফিগারটাতে যদি আসি, এখানে এই প্লেটটাকে এই বরাবর টানা হইতেছে, উপরের প্লেটটাকে এই দিকে টানা হইতেছে, এই নিচের প্লেটটাকে ওই দিকে টানা হইতেছে। তাহলে এইখানে নাম্বার অফ কানেক্টিং প্লেন কয়টা? এই যে মাঝখানের যে প্লেটটা আছে এটার সাথে এইখানে একটা কানেক্টিং প্লেন আছে, নিচে আর একটা কানেক্টিং প্লেন আছে। অর্থাৎ এই ফিগারের ক্ষেত্রে নাম্বার অফ শেয়ার প্লেন হবে দুইটা। So আমাদের আসলে যখন আমরা আনসার করব বা যখন আমরা এটার ভ্যালুটা বের করব, তখন এম এর ভ্যালু কত হবে সেটার জন্য আমাদের প্রশ্নে যে ফিগারটা দেওয়া আছে সেই ফিগারটা খেয়াল করতে হবে। ফিগারটা খেয়াল করে দেখতে হবে যে সেখানে শেয়ার প্লেন কয়টা। এবি যেটা সেটা আগেই বললাম, সেটা হচ্ছে এরিয়া অফ বোল্ট, অর্থাৎ বোল্টের যে ডায়ামিটার দেওয়া থাকবে সেখান থেকে আমরা জাস্ট পাই/4d² করলে আমরা এরিয়া অফ বোল্ট বের করতে পারবো। লাস্টলি এফ এন ভি, যেটা এফ এন ভিটাকে বলা হয় নমিনাল শেয়ার স্ট্রেস অফ ফাস্টেনার, অর্থাৎ আমরা যে বোল্টটা ইউজ করতেছি সেটার শেয়ার স্ট্রেস কতটুকু। তো সেই শেয়ার স্ট্রেসটা সাধারণত তার যে আলটিমেট স্ট্রেংথ, সেই আলটিমেট স্ট্রেংথের অর্ধেক হয় মানে মেনলি আলটিমেট স্ট্রেংথের 0.4 থেকে 0.5 এতটুকু হয়। এইখানে দুইটা কথা লেখা আছে, একটা হলো এফ এন ভি ইকুয়াল টু 0.5 অফ এফ ইউ, অর্থাৎ আলটিমেট স্ট্রেংথের অর্ধেক, যখন নো থ্রেডস ইন শেয়ার প্লেন। নো থ্রেডস মানে হচ্ছে, এই যে আমি যদি এই শেয়ার প্লেনের কথা চিন্তা করি, এই শেয়ার প্লেন উপরের ফিগারটাতে যদি দেখাই, এই শেয়ার প্লেনের মধ্যে যদি আমাদের এই যে থ্রেড, এই থ্রেড গুলো যদি শেয়ার প্লেনের মধ্যে না পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলতেছে এফ এন ভি ইকুয়াল টু 0.5 ইন্টু এফ ইউ, অর্থাৎ আলটিমেট স্ট্রেংথের অর্ধেক। আর যদি এই থ্রেডস গুলো শেয়ার প্লেনের মধ্যে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে এফ এন ভি এর ফর্মুলা হচ্ছে 0.4 ইন্টু এন ভি, সরি 0.4 ইন্টু এফ ইউ, অর্থাৎ আলটিমেট স্ট্রেংথের 0.4, অর্থাৎ 40%। সো এটা আসলে মানে এরকম আলাদা আলাদা মনে না রেখে একবারে ডাইরেক্ট এফ এন ভি ইকুয়াল টু 0.4 থেকে 0.5 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করলেও হয়, এটাতেও কোনো অসুবিধা হয় না। ইংলিশ এখানে 0.4 ইউজ করা হয় একটু এক্সট্রা সেফটির জন্য, তাছাড়া আর কিছুই না। তাহলে আমাদের যদি শেয়ারিং স্ট্রেংথ বের করতে হয়, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। এই ফর্মুলার আমাদের যা যা ভ্যালু প্রয়োজন, এম হচ্ছে জাস্ট ফিগার দেখেই বলতে পারবো, এরিয়া অফ বোল্ট তো পাই/4d² করলেই পাবো। এফ এন ভি যেটা, সেটা আইদার 0.5 এফ ইউ অথবা 0.4 এফ ইউ দিয়ে বের করে নিব। আর এই যে এখানে কিছু স্টিলের গ্রেড লেখা আছে যেগুলো আসলে ভোল্টের জন্য ইউজ করা হয়, সব থেকে বেশি ইউজ করা হয় হলো
A325 ভোল্ট, যেটার আলটিমেট স্ট্রেংথ হলো 120 কেএসআই এবং ইল্ড স্ট্রেংথ হলো 90 কেএসআই। এটা আমরা প্রবলেম যখন সলভ করব তখন ওই জিনিসটা দেখবো। আর একটা যেটা A490 ভোল্ট, এটা খুব রেয়ার ইউজ করা হয়, এটার মানে স্ট্রেংথ আরো বেশি এবং এটার কস্ট আরো বেশি। A490 ভোল্টের ক্ষেত্রে আলটিমেট স্ট্রেংথ হলো 150 কেএসআই, অর্থাৎ ইউ হলো 150 কেএসআই এবং এটার ইল্ড স্ট্রেংথ হলো মোটামুটি 120-এর কাছাকাছি, 120 থেকে 25-এর কাছাকাছি, এটা আমার এক্সাক্ট খেয়াল নাই, এটা 120 থেকে 25 কেএসআই এর কাছাকাছি। এরপরে যদি আমরা টেনসাইল স্ট্রেংথ দেখলাম, শেয়ারিং স্ট্রেংথ দেখলাম, ফাইনাল লাস্টলি যেটা সেটা হচ্ছে বিয়ারিং স্ট্রেংথ। বিয়ারিং স্ট্রেংথের মেনলি দুইটা আলাদা আলাদা কেস আছে, দুইটা আলাদা আলাদা ডিফারেন্ট কেস আছে। প্রথম কেস যেটা সেটা বলতেছে ফর এ বোল্ট ইন এ কানেকশন উইথ স্ট্যান্ডার্ড ওভারসাইজ অ্যান্ড শর্ট স্লোটেড হোলস independent to the direction of loading or a play hole with a slot parallel to the direction of bearing force। যার মানে হলো এইখানে যে ফিগারটা দেখানো হইতেছে, এখানে কি করা হয়েছে, এখানে এই যে বিয়ারিং যে ফেলিয়ার, এখানে যে বিয়ারিং ফেলিয়ার, এই বরাবর যে বিয়ারিং ফেলিয়ার হইতেছে, এই ফেলিয়ারের প্যারালালি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তো এরকম যদি প্যারালালি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে সেই ক্ষেত্রে বিয়ারিং ক্যাপাসিটি বা বিয়ারিং স্ট্রেংথের ফর্মুলা হলো এটা। এই জন্য এটা রেড মার্ক দিয়ে, রেড কালার মার্ক করা হয়েছে। মেনলি ফর্মুলা হিসেবে এই ফর্মুলাটাকে ইউজ করা হয়। এইগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় না, কারণ পারপেন্ডিকুলার লোড, বিয়ারিং ফেলিয়ারের পারপেন্ডিকুলার লোড খুব কমই, বা বলা যায় যে এই কেসটা আসলে মানে ক্লোজ টু জিরো। তো যদি প্যারালাল ফোর্স অ্যাপ্লাই করা হয় বিয়ারিং ফেলিয়ারে, তাহলে সেই ক্ষেত্রে তার আলটিমেট স্ট্রেংথের ফর্মুলা হলো এটা 1.2 এলসি ইন্টু টি ইন্টু এফ ইউ লেস দ্যান ইকুয়াল টু 2.4 ডি ইন্টু টি ইন্টু এফ ইউ। এখানে এলসিটা কি, এলসিটা হলো আমাদের যে বিয়ারিং ফেইলিয়ার হইতেছে, এই বিয়ারিং ফেইলিয়ারের একদম লাস্ট এই পোর্শন থেকে তার যে এজ বা তার যে লাস্ট সীমানা সেই পর্যন্ত যে ডিস্টেন্স, এই ক্লিয়ার ডিস্টেন্সটাকে বলা হয় এলসি। এটা আমরা ম্যাথ সলভ করার সময় কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা দেখব। টি মানে হচ্ছে প্লেটের থিকনেস, এফ ইউ মানে হচ্ছে আলটিমেট স্ট্রেংথ অফ দ্য প্লেট। এখানে 2.4 ডি যেটা সেটা হচ্ছে ডায়ামিটার অফ বোল্ট, টি মানে হচ্ছে প্লেটের থিকনেস, এফ ইউ মানে হচ্ছে আলটিমেট স্ট্রেংথ অফ দ্য প্লেট। সো আমরা এই বিয়ারিং স্ট্রেংথের ক্ষেত্রে এই একটা ফর্মুলা মুখস্থ করলে বা একটা ফর্মুলা জানলেই আমার বাকি এই দুটার আসলে প্রয়োজন নাই। এই দুটা কেস অনেক রেয়ার কেস, কারণ পারপেন্ডিকুলার লোড বলতে মনে হচ্ছে এই যে এখানে বিয়ারিং যে ফেলিয়ারটা হইতেছে, এখানে যে বরাবর বিয়ারিং ফেলিয়ার হইতেছে তার পারপেন্ডিকুলার, অর্থাৎ উপরের দিকে আর নিচের দিকে লোড অ্যাপ্লাই করার কথা বলতেছে, যেহেতু এই কেসটা আসলে বিয়ারিং ফেলিয়ারের ক্ষেত্রে রেয়ার বা ক্লোজ টু জিরো। তাহলে আমাদের সে তিন ধরনের স্ট্রেংথ বের করতে হবে, শেয়ারিং স্ট্রেংথ, বিয়ারিং স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ। তিনটার ফর্মুলাই দেখলাম, এটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথের ফর্মুলা, এটা হচ্ছে শেয়ারিং স্ট্রেংথের ফর্মুলা, আর এটা হচ্ছে বিয়ারিং স্ট্রেংথের ফর্মুলা। আমি বাকি দুটা বাদ দিয়ে দিলাম, আপনাদের জন্য একটু ইজি করে দিলাম, বাকি দুটা মুখস্থ করার প্রয়োজন নেই। এরপরে আমাদের এই এই তিনটা স্ট্রেংথের মাধ্যমে আমরা মেইনলি একটা বোল্টের ডিজাইন স্ট্রেংথ কত সেই ডিজাইন স্ট্রেংথ বের করতে পারবো, অর্থাৎ ওই বোল্টটা কতটুকু লোড ক্যারি করতে পারবে সেটা আমরা বের করতে পারবো। এখন বলতেছে ডিজাইন বা বোল্টেড কানেকশন ডিজাইনের ক্ষেত্রে আরো দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো আমি একটা প্লেটে কত ইঞ্চি বা কত মিলিমিটার পরে দূরে দূরে আমরা বোল্ট ইউজ করবো, অর্থাৎ বোল্টের স্পেসিং কত হবে। তো মিনিমাম স্পেসিং এর ফর্মুলা হলো এটা, মিনিমাম স্পেসিং এর ফর্মুলা হলো পি ডিভাইডেড বাই পাই ইন্টু এ ইন্টু এফ ইউ ইন্টু টি প্লাস ডিএইচ। এটার ফর্মুলাতে পি মানে হচ্ছে লোড বা ফ্যাক্টর লোড, অর্থাৎ আলটিমেট লোড, অর্থাৎ 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড করে যেটা আসে সেটা। তার সাথে কে যেটা, এটাকে বলা হয় একটা ফ্যাক্টর, মেনলি এই কে এর ভ্যালুটা আসে 1.2, 1.5, 1.0। এগুলো মেনলি আসে আমরা কোন গ্রেডের স্টিল ইউজ করতেছি সেই গ্রেডের উপরে। এটা একটা টেবিল আছে এআইসি যে যে 3.10, এই টেবিল থেকে আমরা ডাইরেক্ট কে এর ভ্যালুটা পুট করতে পারি। এপি মানে হচ্ছে আলটিমেট স্ট্রেংথ অফ দ্য প্লেট, টি মানে হচ্ছে থিকনেস অফ দ্য প্লেট, আর ডিএইচ মানে হচ্ছে ডায়ামিটার অফ দ্য হোল। এই ভ্যালুগুলো সব বসাইলে আমরা সেখান থেকে বোল্টের মিনিমাম স্পেসিং, অর্থাৎ মিনিমাম কত কত ইঞ্চি বা কত ডিস্টেন্স পরে পরে আমরা বোল্ট ইউজ করতে পারবো সেটা দেখতে পাবো। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং অফ বোল্ট। এইখান থেকে আমরা মিনিমাম পাবো যে মিনিমাম কত ইঞ্চি দূরে দূরে আমাদের বোল্ট ইউজ করতে হবে, আর এখান থেকে আমরা ম্যাক্সিমাম ডিস্টেন্স পাবো যে ম্যাক্সিমাম কত ইঞ্চি দূরে দূরে আমরা বোল্ট ইউজ করতে পারবো, অর্থাৎ কত ইঞ্চি থেকে বেশি দূরে আসলে বোল্ট দিলে সেটা আমাদের জয়েন্ট বা গ্রুপ হিসেবে সে লোড ক্যারি করবে না। তো সেটা বলতেছে যদি পেইন্টেড মেম্বার হয়, অর্থাৎ আমাদের যে বোল্টেড কানেকশন বা বোর্ড গুলো আমরা ইউজ করবো সেটা যদি পেইন্টেড হয়, অর্থাৎ সেখানে করোশন হওয়ার সম্ভাবনা যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 12 ইঞ্চি পর্যন্ত যেতে পারবো।
যদি আনপ্রিন্টেড মেম্বার হয়, অর্থাৎ সেখানে যদি করপশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 7 ইঞ্চি দূরে দূরে বোর্ড ইউজ করতে পারবো। সো মিনিমামটা আমাদের এই ফর্মুলা থেকে বের করে নিতে হবে, আর ম্যাক্সিমামটা হচ্ছে যদি প্রিন্টেড হয় তাহলে 12 ইঞ্চি, আর যদি আনপ্রিন্টেড হয় তাহলে সেই ক্ষেত্রে 7 ইঞ্চি। এখন আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। এখানে বলা আছে ইনভেস্টিগেট দ্য ক্যাপাসিটি of the tension member connection of figure 1 based on board limit states only. The connection is a bearing type connection with threads excluded from the shear plane. অর্থাৎ shear plane এর মধ্যে কোনো threads নাই। Using a 7/8 ইঞ্চি diameter bolt, এই বলা আছে যে এখানে যে বোল্ট ইউজ করা হয়েছে সেই বোল্টের ডায়ামিটার হচ্ছে 7/8 ইঞ্চি। A325 bolts in standard holes. The plates are A570 গ্রেড স্টিল, অর্থাৎ এখানে FY যেটা, FYটা স্পেশাল টাইপ অফ স্টিল, সেটা বলা আছে FYটা হচ্ছে 50 KSI। এখানে বলতেছে যে এই ASD মেথডে মেনলি বলতেছে, কিন্তু আমরা এটা আসলে LRFD মেথড বা আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন USD মেথডের মাধ্যমে সলভ করব। এখানে আমরা যদি ফিগারটা দেখি, এখানে দুইটা প্লেট আছে, এটা হচ্ছে টপ প্লেট, এটা হচ্ছে বটম প্লেট, মানে হচ্ছে এই এটা যদি আমরা ক্রস সেকশন দেখি তাহলে জিনিসটা এরকম, নিচে একটা প্লেট আছে, উপরে একটা প্লেট আছে, এরকম এখানে দুইটা বোল্ট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা বোল্টের মাধ্যমে মেইনলি কানেকশন দেওয়া আছে। এখানে মেইনলি 4টা বোল্ট আছে। এই বরাবর যদি আমরা ক্রস সেকশনে, তাহলে এই বরাবর আমরা দুইটা বোল্ট দেখতে পারবো, সেটা হচ্ছে A আর C বোল্ট। আর এখানে এই বরাবর যদি ক্রস সেকশনে, তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা বোল্ট দেখতে পারবো, সেটা হচ্ছে B বোল্ট এবং B বোল্ট। এখানে যে প্লেট দুইটা, সেই প্লেট দুইটারই থিকনেস বলা আছে 5/8 ইঞ্চি, এবং এই প্লেট দুইটার উইথ, অর্থাৎ এই পাশে যে উইথ, সেই উইথটা হলো 6 ইঞ্চি। এখান থেকে আমাদের যে বোল্ট সাইডটা আছে, এই যে কোনো একটা বোল্টের স্ট্রেংথ বের করতে হবে, যে বোল্ট কতটুকু লোড ক্যারি করতে পারে। সো প্রথমে আমাদের যে গিভেন ইনফরমেশন সেগুলো যদি আমরা দেখি, ফর A325 বোল্টস এফ ইউ বা আলটিমেট স্ট্রেংথ হলো 120 KSI, এবং FY যেটা সেটা হলো 90 KSI। আর কি কি বলা আছে আমাদের প্রশ্নে, বলা আছে থ্রেডস আর এক্সক্লুডেড ফ্রম দ্য শেয়ার প্লেন। তার মানে আমরা যদি শেয়ার ফোর্সের ফর্মুলাতে যাই, বা সরি শেয়ারিং স্ট্রেংথের ফর্মুলাতে যাই, এখানে বলা আছে যদি শেয়ার প্লেনে কোনো থ্রেড না থাকে তাহলে FNV হচ্ছে 0.5 FU, আর যদি শেয়ার প্লেনে থ্রেড থাকে তাহলে সেই ক্ষেত্রে FNV হলো 0.4 FU। আর আমাদের যেহেতু আমাদের প্রশ্নে শেয়ার প্লেনে কোনো থ্রেড নাই, তাহলে সেক্ষেত্রে আমরা FNV ইকুয়াল টু 0.5 FU, তাহলে 0.5 ইন্টু বোল্টের, এটা মেনলি FUB। সো বোল্টের যে FU সেটা হচ্ছে 120 KSI, তাহলে 0.5 ইন্টু 120 করলে আসে 60 KSI। প্রশ্নে বলা আছে বোল্টের ডায়ামিটার 7/8 ইঞ্চি, তাহলে এরিয়া যদি বের করি π/4 ইন্টু ডি স্কোয়ার, তাহলে π/4 ইন্টু 7/8 স্কোয়ার করলে এরিয়াটা আসে 0.601 ইঞ্চি স্কোয়ার। তাহলে এখন প্রথমে আমাদের যে টেনসাইল স্ট্রেংথের ফর্মুলা, টেনসাইল স্ট্রেংথ অফ ফাস্টেনার বা টেনসাইল স্ট্রেংথ অফ বোল্ট, সেই ফর্মুলাটা হলো FU ইন্টু 0.75 AB। তাহলে FUB মানে হচ্ছে বোল্টের আলটিমেট স্ট্রেংথ, যেটা হচ্ছে 120 KSI, 120 ইন্টু 0.75 ইন্টু এরিয়া অফ বোল্ট হলো 0.601। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আমাদের টেনসাইল স্ট্রেংথ আসলে হচ্ছে 54.09। এখন এখান থেকে এটা হচ্ছে নমিনাল স্ট্রেংথ, সেখান থেকে যদি আমরা একটা ফাই দিয়ে গুণ করি তাহলে ডিজাইন স্ট্রেংথটা পাবো। টেনশনের ক্ষেত্রে বা মোমেন্টের ক্ষেত্রে আমরা বলেছি ফাইয়ের ভ্যালুটা হচ্ছে 0.9, তাই এখানে 0.9 দিয়ে গুণ করা হয়েছে, 0.9 ইন্টু 54.09। তাহলে এখান থেকে ডিজাইন টেনসাইল স্ট্রেংথ আসে হচ্ছে 48.68 কি। এরপর যদি আমরা শেয়ারিং স্ট্রেংথের ফর্মুলাতে আসে, শেয়ারিং স্ট্রেংথের ফর্মুলা হলো এটা, এম ইন্টু এবি ইন্টু এফ এন বি। এই যে উপরে আমরা যে ফর্মুলাটা দেখে আসছি, এই যে এম ইন্টু এবি ইন্টু এফ এন বি, আমি পাইটা পরে গুণ করছি, আপনারা কেউ চাইলে একবারে গুণ করে দিতে পারেন, তাহলে এক লাইনে আর কি হয়ে যাবে। তো যেভাবেই করেন কোনো অসুবিধা নেই। শেয়ারিং স্ট্রেংথের যদি ভ্যালুগুলো বসাই, আমাদের যে ফিগারটা দেওয়া আছে এইখানে যদি শেয়ার প্লেন কয়টা আছে সেটা যদি দেখি, এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে, এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে, এই প্লেট এবং এই প্লেটের মধ্যে কানেক্টিং প্লেন হলো এইটা। তো এই বরাবরই মেইনলি শেয়ার ফোর্স ডিস্ট্রিবিউট হবে। So এই প্লেনটাই হলো শেয়ার প্লেন, যেহেতু আর কোনো কানেক্টিং প্লেন নাই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই কানেকশনে ভোল্টেড কানেকশনের নাম্বার অফ শেয়ার প্লেন হলো 1। তাই এখানে m ইকুয়াল টু 1 বসানো হয়েছে। এ বি আগেই ক্যালকুলেশন করছি, এরিয়া বোর্ড 0.601, আর এফ এন ভি যেটা সেটাও আগেই ক্যালকুলেশন করে রাখছি, যে এফ এন ভি ইকুয়াল টু 60 পেয়েছে। তো এটা যদি আমি পুরোটা বসাই দিই তাহলে সেক্ষেত্রে আমাদের শেয়ার ফোর্সের ভ্যালুটা আসছে শেয়ারিং স্ট্রেংথের ভ্যালুটা আসছে 36.06 কি। সেম ভাবে যদি আমি পাই দিয়ে গুণ করি, আমি আগেই বলছি যে শেয়ারিং স্ট্রেংথের ক্ষেত্রে বা শেয়ার স্ট্রেংথের ক্ষেত্রে পায়ের ভ্যালুটা ইউজ করে 0.75,
0.75 ইন্টু 36.06 করলে ভ্যালু রাখে 27.04 পি। তাহলে আমরা শিয়ারিং স্ট্রেংথ পাইলাম 27.04 পি। এখন আমরা যদি বিয়ারিং স্ট্রেংথে যাই, বিয়ারিং স্ট্রেংথ আমি বললাম জাস্ট প্রথম কেস, যেটা প্রথম কেস বা যে প্যারালাল ফোর্স অ্যাপ্লাই করার যে এটা ইকুয়েশনটা, সেটা মুখস্থ করলেই হবে। এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি প্যারালালি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। সেখান থেকে যদি বিয়ারিং ফেলিয়ার হয় তাহলে সেটাই যে এইভাবে ফেলিয়ার হবে। তো সেটাও ফেলিয়ার প্লেনের প্যারালালি লোড অ্যাপ্লাই করা হইতেছে। তো সেই ফর্মুলাটা হচ্ছে আর এন হলো, এখানে দুইটা ভ্যালু বের করতে হবে, দুইটার মধ্যে থেকে যে ভ্যালুটা ছোট সেই ভ্যালুটা নিতে হবে। সো এখান থেকে প্রথম আর এন এর প্রথম অংশটা আছে 1.2 এলসি ইন্টু টি ইন্টু এফ ইউ। 1.2, এখন এলসিটা কি জিনিস, এলসিটা একটু ভালো করে খেয়াল করেন। এলসিটা হলো এই যে এখানে যে বোল্ট আছে, এই একটা বোল্টের আউটার সারফেস, এই যে এই আউটার সারফেস থেকে তার এজ পর্যন্ত যে ডিস্টেন্স, এইটুকু হচ্ছে এলসি। এই বোল্টটার সেন্টার পয়েন্ট থেকে, দেখেন সেন্টার পয়েন্ট থেকে আমাদের ডিস্টেন্সটা দেওয়া আছে 1.5 ইঞ্চি। মানে সেন্টার পয়েন্ট থেকে জাস্ট এই যে অর্ধেক ডায়ামিটার যদি আমি বাদ দেই, তাহলে আমি বাকি এইটুকু এই এজ পর্যন্ত, মানে এইটুকু ক্লিয়ার স্পেস কত বা ক্লিয়ার এখানে কতটুকু জায়গা আছে সেটা বের করতে পারবো। তো সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমার পুরো টোটাল ডিস্টেন্সটা দেওয়া আছে 1.5 ইঞ্চি। যেহেতু অর্ধেক ডায়ামিটার বাদ দিব তাই 0.5, আর এখানে বোল্টের ডায়ামিটার বলা আছে 7/8। আমরা যখন মিডের আগে টেনসাইল স্ট্রেংথের একটা চ্যাপ্টার পড়ছি, সেখানে আমরা দেখছি যে যতটুকু বোল্টের ডায়ামিটার যদি 7/8 হয়, তাহলে আমাদের যখন আমরা হোলটা করব, সেই হোলটা করার সময় আমাদের কিছুটা ক্লিয়ার স্পেস রাখতে হবে, বা সেই হোলটা বোল্টের ডায়ামিটারের থেকে একটু বড় রাখতে হবে যাতে বোল্টটা আমরা ভিতরে ইনসার্ট করতে পারি। তো সেই ক্লিয়ার স্পেসটা আমরা আইদার 1/8 অথবা 1/16 রাখতে পারি। তো এখানে আপনারা 1/8ও ইউজ করতে পারেন, 1/16ও ইউজ করতে পারেন। এখানে আমি 1/16 দিয়ে দেখাইছি। যদি 1/16 বসাই ক্যালকুলেশন করি তাহলে ক্লিয়ার স্পেসের ভ্যালুটা আসে 1.03 ইঞ্চি। প্লেটের থিকনেস প্রশ্নেই বলা আছে 5/8 ইঞ্চি। তাহলে এখন যদি আমি সব ভ্যালুগুলো বসাই দিই, 1.2 ইন্টু এলসি এর ভ্যালু হচ্ছে 1.03, টি এর ভ্যালু হচ্ছে 5/8। এখন এখানে একটু সতর্ক থাকতে হবে, এই যে এফ ইউ এবং প্রথমে যে আমরা এফ ইউ লিখছি, এই দুইটা জিনিস আসলে ডিফারেন্ট। আমার এখানে এফ ইউ উপরে বি লিখে দেওয়া উচিত ছিল, বি লিখে দিলে আসলে কনফিউশনটা হতো না। এফ ইউ মানে বি মানে হচ্ছে এটা হচ্ছে বোল্টের মানে স্ট্রেংথ বা বোল্টের আলটিমেট স্ট্রেংথ। আর আর যেটার মাত্র উপরে কোনো ইউ বি নাই সেটা হচ্ছে প্লেটের আলটিমেট স্ট্রেংথ। সো প্লেটের আলটিমেট স্ট্রেংথের ক্ষেত্রে এখানে বলা আছে যে প্লেটটার ইল্ড স্ট্রেংথ হলো 50 কেএসআই। তো ইল্ড ডিসটেন্স যদি 50 কেএস হয়, অর্থাৎ এফ ওয়াই যদি 50 কেএস হয়, তাহলে আমরা জানি যে সেটার আলটিমেট ডিসটেন্স যেটা এফ ইউ যেটা সেটা হবে 65 কেএস হয়। তাই এখানে 65 লেখা আছে। তো এটা বসে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখান থেকে ভ্যালুটা আসবে 50.21। এটাকে যদি আমি আবার শেয়ারিং যে ফ্যাক্টর, শেয়ার স্ট্রেংথের যে ফ্যাক্টর 0.75, সেটা যদি ফ্যাক্টরাইজড করি তাহলে সেখান থেকে লোডটা বা ভ্যালুটা আসবে 37.66। সেম ভাবে আমাদের যে বিয়ারিং স্ট্রেংথের সেকেন্ড আরেকটা পার্ট যে ছিল, অর্থাৎ এখান থেকে যে দুইটা পার্টই বের করতে হবে, বের করে দেখতে হবে আসলে কোনটা ছোট। তো সেকেন্ড পার্টটা যদি আমরা বের করি, সেকেন্ড পার্টটা ছিল 2.4 ইন্টু ডি ইন্টু টি ইন্টু এ কিউ। 2.4 তো জাস্ট কনস্ট্যান্ট একটা ভ্যালু, ডি মানে হচ্ছে ডায়ামিটার অফ বোল্ট, প্রশ্নে বলা আছে 7/8, টি মানে হচ্ছে থিকনেস অফ প্লেট, প্রশ্নে বলা আছে 5/8, এ কিউটা হচ্ছে যে প্লেটটা ইউজ করা হয়েছে সেই প্লেটটার আলটিমেট স্ট্রেংথ। তো প্লেটটার আলটিমেট স্ট্রেংথ হলো 65। এটা বসায় ক্যালকুলেশন করলে ভ্যালুটা 85.31। আমরা যদি এখানেও ফ্যাক্টরাইজড করি শেয়ার স্ট্রেংথের ফ্যাক্টর দ্বারা, তাহলে সেটা হচ্ছে 0.75, যদি ফ্যাক্টরাইজ করি তাহলে ভ্যালুটা আসে 64। তাহলে এখন আমি যে টোটাল এখানে যদি চিন্তা করি, প্রথমে আমরা একটা টেনসাইল স্ট্রেংথ পাইছি, টেনসাইল স্ট্রেংথটা ছিল হচ্ছে 48.68 কি। আমরা একটা শেয়ার স্ট্রেংথ পাইছি সেটা হচ্ছে 27.04 কি। এবং বিয়ারিং স্ট্রেংথের ক্ষেত্রে আমরা দুইটা ভ্যালু পাইলাম, প্রথম এই 1.2 এর ফর্মুলা দিয়ে করলে আসে 37.66 কি, এবং 2.4 এর ফর্মুলা এটা দিয়ে করলে আসে 64 কি। তাহলে এইখান থেকে আসলে আমাদের আলটিমেটলি আমরা আমাদের যে বোল্টটা, সেই বোল্টের স্ট্রেংথ কত বলবো। বোল্টের স্ট্রেংথ হবে এখানে যে তিনটা ফেলিয়ার ক্রাইটেরিয়া, তিনটা ফেলিয়ার ক্রাইটেরিয়ার মধ্যে যেখানে সব থেকে স্ট্রেংথ আমরা কম পাইছি সেটাই হচ্ছে আমাদের বোল্টের স্ট্রেংথ। অর্থাৎ এই টেনসাইল স্ট্রেংথ 48.68, এই কথাটার ফিজিক্যাল মিনিং হলো যদি এই যে প্লেট আছে এর উপরে যদি 48.68 কিপ লোড পড়ে, তাহলে এই যে বোল্ট আছে সেই বোল্টটা টেনসাইল ফেলিয়ার হবে। শিয়ারিং স্ট্রেংথ হচ্ছে 27.04 কিপ, কথাটার মানে হচ্ছে এরপরে যদি 27.04 কিপ লোড দেওয়া হয় তাহলে এটা শেয়ার ফেল করে যাবে। আর
বিয়ারিং স্ট্রেংথ পাইতেছি আইদার 37 অথবা 37 আর 64, এদিকের মধ্যে ছোট বলতে পারি এটা। বিয়ারিং স্ট্রেংথ যদি 37 হয়, অর্থাৎ এখানে যদি 37 লোড অ্যাপ্লাই করা হয়, তাহলে এখানে বিয়ারিং ফেল হয়ে যাবে। তার মানে কি, এই তিনটা লোডের মধ্যে আমরা যদি বলি সব থেকে ছোট হলো 27, অর্থাৎ যদি এখানে আমি 27 কিউব লোড দেই, তাতেই এটা আমার শেয়ারিং এ ফেল করে যাবে। তো 27 এর উপরে গিয়ে আমি 28 বা 38 যাওয়ার আগেই তো এটা ফেল করে যাচ্ছে। তাহলে তো এই লোড অথবা এই লোড পর্যন্ত আসলে পৌঁছানোর আমার কোনো সুযোগই নেই। 27 এর থেকে বেশি লোড দিলে সেটা শেয়ারে ফেল করে যাবে। শেয়ারে ফেল করে যাওয়া মানে তো সেটা কানেকশনটা অলরেডি ফেল করে গেছে। তাই এখান থেকে যে আমরা তিনটা স্ট্রেংথ বের করবো, তিনটা স্ট্রেংথের মধ্যে যেটা সব থেকে মিনিমাম, সেটাকে আমরা বলবো ডিজাইন স্ট্রেংথ। তো এখানে আমরা মিনিমাম ভ্যালুটা পাইছি 27.04, তাই আমরা বলবো ডিজাইন স্ট্রেংথ অফ বোল্ট ইকুয়াল টু 27.04। এইভাবেই মেনলি একটা বোল্ট অ্যানালাইসিস